বাড়িতে ফিরে ফ্রেশ হয়ে বেডরুমে এলো ইরাম। সারিকা আবার নিজের চেম্বারে ফিরে গিয়েছে। সুগন্ধা ইজানকে নিয়ে এসেছে। ছোট্ট ছেলেটা বিছানায় শুয়ে একটা বেলুন দিয়ে নিজে নিজেই খেলছে। ইরাম ছেলের কাছে গেল, তাকে কোলে নিয়ে গালে চুমু দিতে দিতে বলল, আমার আব্বুটা আমার কুচুপু, তোমাকে আম্মু কত মিস করেছে জানো তুমি হোম। আয়। ইরামের গালে গাল ঘষতে লাগলো ইজান। ইরাম হাসলো। ছেলের সমস্ত চেহারায় চুমুর বর্ষণ ঘটিয়ে দিতে দিতে বলে গেল, ফুপির সাথে লক্ষ্মী হয়েছিলে, একটুও দুষ্টুমি করনি তো, ফুপিকে জ্বালাওনি তো? নই। না। এই তো আমার বাবাটা, আমার জাদুটা, আমার লক্ষ্মীটা। আম্মু তোমাকে কত ভালোবাসে। ইজান মায়ের কাঁধে লেপ্টে রইল একেবারে। ইরাম ছেলেকে নিয়ে বেশ খানিকক্ষণ আদুরি সময় কাটালো। যেন যেন যে সময়টায় সে কাছে ছিল না, সেই সময়টুকু পুষিয়ে নিল। তারপর ইজানকে বিছানায় রেখে উঠে দাঁড়ালো সে। আজকে গোসু গোসু করবো আমরা, গরম পানি দিয়ে। ইজান সোনা গোসু করবে তাই না? আয় গই। গোসলের কথা শুনে ইজান লাফিয়ে উঠল। এই একটা মাত্র সময় যখন সে পানির কাছাকাছি থাকতে পারে। পানি তার সব থেকে প্রিয় খেলনা। এটাই যে গোসু শব্দটা শুনলেই এখন উত্তেজিত হয়ে পড়ে। ছেলের আচরণ দেখে মনে মনে বেশ আনন্দিত হলো ইরাম। টেবিলের কাছে সরে এসে দাঁড়ালো। এখানে ইজানের শুকনো পোশাক ভর্তি বাস্কেটটা রাখে সে। তবে আজ হতবাক হয়ে খেয়াল করলো বাস্কেটটা নির্দিষ্ট জায়গায় নেই। মাথাঘাত করে এদিক সেদিক তাকালো। বারান্দায় কিংবা কোথাও ঝুলানো কেন কাপড় কোনো বিশিষ্ট নেই। ব্যাপার কি? বাস্কেট গেল কোথায়? অন্য কোথাও রেখেছে বলে তো মনে পড়ছে না। এই তো সকালে শুকাতে দেওয়া কাপড়গুলো এখানে এনে বাস্কেটে ভাঁজ করে রাখলো সে। তন্ন তন্ন করে গোটা রুম খোঁজা হয়ে গেল ইরামের, কিন্তু কোথাও সে বাস্কেট খুঁজে পেল না। এদিকে ইজান অধৈর্য হয়ে উঠেছে। ছোট্ট ছোট্ট হাত পা ছুঁড়ে গুঙিয়ে যাচ্ছে, যেন জননীকে তাড়া দিচ্ছে। কিছুক্ষণ চুপচাপ ভেবে কুল কিনারা করতে না পেরে ইরাম শেষমেশ সুগন্ধাকে ডেকে জিজ্ঞাসা করার কথা ভাবলো। ঠিক যে মুহূর্তে সে ডাকতে গেল, তখনই তার চোখে পড়লো উপরের দিকে। রুমটার ইন্টেরিয়র খুব আধুনিক, তাই দেয়ালের একদম উপরে কিছু বক্স ক্যাবিনেট দেওয়া হয়েছে। ভারী এবং প্রয়োজনীয় যা কিছু কিছু যা বছরে একবার দুবার ব্যবহার হয় গুছিয়ে তুলে রাখার জন্য। সেই ক্যাবিনেট গুলোর উপরে তাকের মতন ফাঁকা জায়গা। সেই তাকের উপরে ইজানের বাস্কেটটা। হতভম্ব হয়ে গেল ইরাম। ওই বাস্কেটের কি হাত পা গজিয়েছে? ওই উপরে উঠলো কিভাবে? এখানে সেখানে পড়ে থাকলে সে মেনে নিত, কিন্তু এত উপরে আছে যে ইরাম সোফায় উঠে দাঁড়ালেও লাগাল পাবে না। সে কি ঘুমের ঘোরে কোলা ব্যাঙের মতো লাফ দিয়ে বাস্কেট উপরে রেখেছে? অসম্ভব। এ নিশ্চয়ই অন্য কারো কাজ। যে কাজ সুগন্ধা স্বামী আর সারিকা কেউ করবে না, করার প্রশ্নই আসে না। কেউ অত উঁচুতে ডাগল পাবে না। ঠিক এমন মুহূর্তে রুমে ঢুকলো সাইবান। ইরামের দিকে তাকালো না অব্দি। আপন মনে হেলে দুলে হাঁটতে হাঁটতে ক্লোজেটের কাছে গিয়ে দাঁড়ালো। ড্রয়ার খুলে এমন ভাবে কিছু খুঁজতে লাগলো যেন এখানেই থাকতেই বয়ে গিয়েছে তার। বেরিয়ে যেতে পারলেই মঙ্গল। ইরাম এক নজর সাইবানের দিকে তাকালো। পরক্ষণে বাস্কেটের দিকে ঝুঁকে বুঝতে পারে আর কিছুই বাকি রইল না। আলাদিন, বাস্কেটটা একটু নামিয়ে দাও না। এই একটা বাক্যে শোনার আশায় একজনের কান পচে যাচ্ছে, সেটা তার খুব ভালো করেই জানা আছে। সেদিনের ঝগড়ার পর থেকে সাইবান এখন পর্যন্ত তার সাথে একটা কথাও বলেনি নিজে থেকে। সেক্ষেত্রে ইরামকে দিয়ে কথোপকথন শুরুর এর চেয়ে ভালো কোনো পন্থা হয় না। হুট করে শয়তানি ভর করলো ইরামের মাথায়। শাড়ির আঁচল টেনে কোমরে গুজল সে। গাছের ডালের খেলোয়াড় কি বুঝবে পাতার খেলোয়াড়ের কামাল? ইচ্ছাকৃতভাবে খানিকটা জোরে উচ্চারণ করলো ইরাম। সাইবান কান খাড়া করে স্পষ্ট শুনলো। দ্বিধাগ্রস্ত হয়ে পেছনে তাকাতে হতভম্ব হয়ে গেল। ইরাম টেনে একটা চেয়ার রেখেছে নিচের তাকের নিচে। সেটার উপর আবার একটা টুল। সেই টুলের উপর দুটো শক্তপোক্ত কাঠের মোটা বাক্স। তরতর করে উঠে গেল সে উপরে। একপাশের দেয়ালের থামে ভর দিয়ে ভারসাম্য রেখে অপর হাতটা তুলে ছুঁয়ে দিল বাস্কেটের ঝুলে থাকা হাতলটা। সাইবানের চোয়াল ঝুলে পড়লো। হা করে তাকিয়ে রইল সে দৃশ্যপটে। একটা হাঁচকা টান মারলো ইরাম। বাস্কেটটা স্লাইড করে একেবারে তার হাতের মাঝে এসে পড়লো। সেটাকে উপর থেকে মেঝেতে ছুঁড়ে রেখে বিজয়ী ভঙ্গিতে হাত ঝাড়লো ইরাম। একটু চালাক না হলে দুনিয়াতে টেকা মুশকিল। সরাসরি সাইবানের দিকে তাকালো সে। ছেলেটার মুখ মহা বিস্মিত, আতঙ্কিত, ব্যর্থ, পরাজিত, জর্জরিত। ক্লোজেটের দরজায় পিঠ ঠেকিয়ে পরাজিত সৈনিকের ভঙ্গিতে শির দ্বারা ঝুঁকিয়ে দাঁড়িয়ে রইল সাইবান। যেন কেউ ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে ময়লার বদলে তার সবটুকু আত্মার শক্তি শোষণ করে নিয়েছে। বান্দরের ঝি বান্দরনি।
সাইবান ফিসফিস করে উচ্চারণ করলে ইরাম স্পষ্ট শুনতে পেল। আপন মনে বিজয়ের হাসি হাসলো সে। ধীরে ধীরে সব ধাপ পেরিয়ে অবশেষে চেয়ারের উপর এসে নেমে দাঁড়ালো সে। এতক্ষণ যাবৎ তরতর করে সফল হওয়ার আত্মবিশ্বাস বেড়ে গিয়েছে তার। বিনা চিন্তায় মেঝেতে পা রাখতে গিয়ে হঠাৎ করে একটা অঘটন ঘটিয়ে ফেললো সে। হাঁটুতে ধাক্কা খেয়ে চেয়ারের উপরে বসানো টুল নড়ে উঠে ইরাম ভারসাম্য হারিয়ে ফেলে। সে দুলে উঠতেই চেয়ারটাও নড়ে উঠলো ভয়ানক ভাবে। ইরামের পা হুড়কে গেল। অদূর থেকে দৃশ্যটা দেখলো সাইবান। সবকিছু ফেলে তৎক্ষণাৎ বিদ্যুৎ গতিতে এগিয়ে গেল সে। এক দীর্ঘ লাফে ইজানের উপর থেকে বিছানার টপকে অপর পাশে পৌঁছালো সে। খেয়ালও করলো না কত মুগ্ধতা নিয়ে বড় বড় চোখে প্লেন উড়ে যাওয়ার মতো করে পিতাকে উড়ে যেতে দেখে হাততালি দিচ্ছে ইজান। ইরাম অজান্তেই চিৎকার দিয়ে উঠলো, আ ও ফাক! সাইবানের অস্পষ্ট কণ্ঠস্বর। ইরাম চোখ বুজে ফেলল। বুঝতেও পারল না কি হচ্ছে। শুধু মনে হলো ক্ষণিকের জন্য হাওয়ায় ভাসছে তার শরীর। তার পরপরই পাথরের মতো শক্ত কিছু একটার সাথে ধাক্কা লাগলো তার। একজোড়া শক্তিশালী বাহু জড়িয়ে গেল তার শরীর জুড়ে। তার পরপরই মেঝেতে ধপাস করে পড়ল সে। কারো বুকের উপর এতটা জোরে আছড়ে পড়েছে দুজন যে ধপাস করে একটা শব্দ হলো, সঙ্গে চাপা কোরানি। ইরাম নড়চড় করে উঠল। নিজের ঠোঁটের নিচে নরম কিছু একটার অস্তিত্ব টের পেল। ঝট করে চোখ জোড়া খুলে গেল তার। সঙ্গে সঙ্গে জমে গেল সে। তার ঠিক নিচেই সাইবান বড় বড় চোখ মেলে তাকিয়ে আছে এমন ভাবে যেন বৈদ্যুতিক শক খেয়েছে। ইরাম বাকরুদ্ধ হয়ে আবিষ্কার করলো হঠাৎ নড়ে ওঠায় তার ঠোঁট জোড়া আলতোভাবে সাইবানের ঠোঁটে ছুঁয়ে গিয়েছে। বুঝতে পেরে তৎক্ষণাৎ মুখ দূরে সরিয়ে নিল সে। হাঁপাতে হাঁপাতে সাইবানের মুখের দিকে চেয়ে রইল। সরি, আমি ইচ্ছে করে করিনি। সাইবান রোবটের মতন পড়ে আছে। তার চোখ নড়ছে না, হাত পা শিথিল, মনে হয় যেন নিঃশ্বাস অব্দি নিচ্ছে না। হুট করে পুতুলের মতন হাত তুলে ইরামকে নিজের উপর থেকে সরিয়ে উঠে বসলো সাইবান। একটা শব্দ উচ্চারণ করলো না। নেশার ঘোরে থাকলে মানুষ যেমন করে হেলে দুলে হাঁটে তেমনি টলতে টলতে সাইবান রুমের বাইরে চলে গেল। উঠে দাঁড়িয়ে বুক চেপে ধরে হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল ইরাম। এইমাত্র কি হয়ে গেল এখানে? হৃদযন্ত্র থামছেই না তার। অস্বাভাবিকভাবে দৌড়াচ্ছে ঘোড়ার মতো করে। ঠিক সেকেন্ডের মাথায় ইরামের কানে আরেক দফায় ধপাস করে একটা শব্দ ভেসে এলো। তার পরপরই সুগন্ধার চিৎকার, আম্মা! ভাইজান সিঁড়ি দিয়া পিছলাইয়া পইড়া গেছে। আহ! আউচ! আস্তে! কপালের ক্ষতে সামিয়া ওষুধ লাগিয়ে দেওয়ার হিসিয়ে উঠল সাইবান। অসন্তুষ্ট দৃষ্টিতে ছেলেকে একবার দেখে পুনরায় সামিয়া নিজের কাজে বহাল রাখলেন। গতকালকের ব্যান্ডেজটা খুলে নতুন করে ব্যান্ডেজ লাগিয়ে দিতে দিতে তিনি বললেন, আমাদের বাসাটা কি একটা স্লিপারি হয়ে গেল, যেখানে সেখানে শুধু পিছলে যাস? মম, লাগছে লাগছে লাগাই উচিত। দিবা স্বপ্ন দেখতে দেখতে সিঁড়ি দিয়ে নামছিলি নাকি? 25 বছরের একটা ধাড়ি ছেলে, জীবনের এতগুলো বছরেও একবারও এদিক সেদিক কোথাও পা হড়কে পড়লো না। সে আজকাল শুকনো মাটিতে আছাড় খায়। সুগন্ধ না দেখলে আমার কাছে আসতি বলে তো মনে হয় না। ওই দুর্গন্ধ যত নষ্টের গোড়া। ওটাকে বিয়ে শাদী দিয়ে তাড়াতাড়ি এই বাড়ি থেকে বিদায় করো। হ্যাঁ, তারপর উঠতে বসতে হুকুমের ছড়ি ঘুরাবি কার উপর? বিয়ে শাদী সৎ সৃষ্টিকর্তার দান। তাছাড়া ভালো ছেলে পাওয়ার ব্যাপার আছে। ওদের মধ্যে তো আবার কাস্ট কুষ্টি কত কিছু মেলানো লাগে। আগে লেখাপড়া শেষ করুক মেয়ে, পরে ওসব চিন্তা করা যাবে। সাইবানের একটা কথাও বলল না। গোমরা মুখ করে বসে থেকে সামিয়াকে কাজ করতে দিল। নিজের কাজে সন্তুষ্ট হয়ে সামিয়া অবশেষে সরে দাঁড়ালেন। ছেলের গাল ফোলানো মুখটা দেখে তার ঠোঁটে হাসি খেলে গেল। কি রে ব্রো, অ্যাংরি বার্ড হয়ে বসে আছিস কেন? তোমার কি ব্রো? তুমি যাও, তোমার হাসপাতালে যাও। শুধু যাও কেন? ওখানে তাঁবু টাঙিয়ে আস্তানা বানিয়ে নিতে পারো না? কষ্ট করে ওই 1-2 ঘন্টার জন্য বাড়িতে না আসলেই তো চলে। ও, এই জন্য রাগ করেছে চ্যাম্প? মম বেশি বিজি আজকাল, তাই না? ছেলের পাশে বসে পড়লেন সামিয়া। প্রায় দিন 15 যাবৎ হাসপাতালে ভীষণ চাপ যাচ্ছে। সামনে একটি আন্তর্জাতিক সম্মেলন আছে। বিদেশ থেকে বেশ নামি দামি কয়েকজন ডাক্তার আসবেন। সবকিছু আয়োজন এবং রুগী দেখায় আজকাল তার বাসায় প্রায় ফেরা হয় না বললেই চলে। হাসপাতালের কাছেই তার ছোটবেলার এক বান্ধবীর বাড়ি। বেশি দেরি হলে মাঝে মধ্যে বান্ধবীর সাথেই থেকে যান। আহমেদ আসার পর থেকে তার বাড়িতে ফিরে আসার তাড়াটা অনেক কমে গিয়েছে। মনটা কেমন অশান্ত, কিন্তু ছেলে মেয়েদের সেসব বুঝতে দিতে চান না, তাই হাসপাতালের বাহানা ব্যবহার করে চলেন। হাত বাড়িয়ে সাইবানের মাথার চুলে বিলি কেটে দিতে লাগলেন তিনি। ছেলেও চোখ বুজে বিড়াল ছানার মতন তার কোলে ঘেঁষে শুয়ে পড়লেন। এই সময়টা তার ভীষণ প্রিয়, যখন তার চঞ্চল ছেলেটা বাইরের জগৎ ছেড়ে এসে তার কোলে আশ্রয় নেয়।
আমি তো ভাবলাম বাড়িতে মানুষ প্রাইভেসি পাবে, কিন্তু দেখছি তো হিতে বিপরীত। তারপর বল ব্রো, আলাদা রুমে থেকে বিবাহিত জীবনের স্বাদ কেমন নিশ্চিস? সাইবানের শান্ত মুখটা কুঁচকে গেল। জিভ চুপ করে বিরক্তি বোধ একটা শব্দ তুলে সে বলল, জরিনার আম্মা সকিনার জন্য আমি কালকেই ছেলে দেখা শুরু করব। সিসিটিভিটা আমাকে একদণ্ড শান্তি যদি দিত। এভাবে বলছিস কেন? খবর সারিকাও পাচার করে থাকতে পারে। ওই সেরির থেকে চিল মানুষ দুনিয়ার দুইটাই নেই। শি ক্যান নট কেয়ারলেস অ্যাবাউট দিস সাংসারিক ঝামেলা, সব দুর্গন্ধই করে। সারাদিন বসে বসে নাগিন সিরিয়াল দেখলে তো এই হবে। সিরিয়াসলি ব্রো, টপিক চেঞ্জ করছিস কেন? মমকে বলবি না কি হয়েছে? গলার সুর পরিবর্তন করলেন সামিয়া। নরম হলেন ভীষণ। সাইবানের মাথায় বিলি কাটতে লাগলেন। ছেলে তার আর কোনো কথা বলল না, শান্ত হয়ে চুপটি করে রইল। ইরাম কিছু বলেছে সেদিনের ব্যাপারে? অবশেষে মুখ তুলে মায়ের দিকে তাকালো সাইবান। উনি আমাকে বলা কবে ছেড়েছে? ওনার সন্দেহ উনার রন্ধে রন্ধে মিশে গিয়েছে। এভাবে বলছিস কেন? তিতলির বাবা মায়ের কাণ্ডে এখনো নারাজ বুঝি? আমি জানি না, আজকাল কথা হয় না। সাইবান কাঁধ তুলে ঠোঁট উল্টে এমন ভাবে বলল যেন ইরামের সঙ্গে সে কথাবার্তা বলে না, এতে তার কিছুই যায় আসে না। অথচ সেই ডোন্ট কেয়ার মনোভাবের আড়ালে লুকিয়ে থাকা বিষণ্ণটুকু সামিয়া মা বলে বোধহয় ধরতে পারলেন। বিলিকাটা থামিয়ে ছেলের বুকে হাত রেখে আলতো করে চাপড়াতে লাগলেন সামিয়া, যেন ঘুম পাড়াচ্ছেন। তার নমনীয় কণ্ঠস্বর বাজলো সাইবানের কানে। আমি ইরামকে বুঝতে পারছি, তোকেও বুঝতে পারছি, আর আমার মনে হয় তোরা কেউই দোষী না। ইরাম একটা কালো অতীত থেকে বেরিয়ে এসেছে। হুট করে ওর নতুন ভাবে কাউকে জোর দিয়ে বিশ্বাস না করাটা স্বাভাবিক। ওর মনের অবস্থাটা বোঝার চেষ্টা কর। নিজের আগেও সবসময় ওকে ওর বাচ্চার কথায় ভাবতে হচ্ছে। ও চাইলে এ বাড়ির থেকে চলে যেতে পারবে না, কারণ ওই বাচ্চা। দেখ ভাগ্যের কাছে কতটা অসহায় একটা মানুষ। ওর ফার্স্ট এডের হয়ে যাওয়াটাই নর্মাল। এই যে তুমি মাত্রই বললে তুমি নাকি আমাকেও বুঝতে পারছো মম, তাহলে তোমার সমস্ত কথাই শুধু ওনার পক্ষে সাফাই কেন? সামিয়ার হাঁটু আঁকড়ে ধরে কোলে মুখ গুজে রাখলো সাইবান। তার গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো, আই এম ট্রাইং, ওকে। কিন্তু চেষ্টা তো শুধু একজন করলে হবে না। এক নৌকা যদি দুই মাঝি থাকে, তাহলে দুজনকেই সমান তালে নৌকা বইতে হবে। আর যদি একজন বইতে থাকে আর অন্যজন হাল ছেড়ে আয়েশ করে, তাহলে তো নৌকা বেশি দূর এগোবে না। সামিয়া মুখ নামিয়ে ছেলের মাথায় একটা স্নেহের চুমু খেলেন। তারপর তার কানের কাছে গিয়ে মোলায়েম গলায় বললেন, যে কথাগুলো আমাকে বলেছিস সে কথাগুলো ইরামকে সরাসরি কেন বলিস না? একটা সম্পর্ক ধরে রাখার মূল ভিত্তি হলো কমিউনিকেশন। একে অপরকে না বোঝাটা কোনো ফ্যাক্ট না। ফ্যাক্ট হলো নিজেদের অনুভূতিগুলো সৎভাবে একে অন্যকে সাথে শেয়ার না করাটা। ইরাম চাপা স্বভাবের, তাই যোগাযোগটা তোকেই আগ বাড়িয়ে শুরু করতে হবে। হ্যাঁ, যদি এরপরও সমাধান না হয় সেটা অন্য ব্যাপার, কিন্তু শুরু তো কাউকে না কাউকে করতে হবে বল। তুমি আর ড্যাডও তো কমিউনিকেশন করো না মম। সাইবানের এমন একটা কথা একদম বেখেয়ালে বলবে সামিয়া আশাও করেনি। সম্পূর্ণ জমে গেলেন তিনি। ছেলেটার দিকে তাকিয়ে নেই, কোলে মুখ গুজে আছে। যদি তাকিয়ে থাকতো তাহলে অপরাধ বোধ ছাড়া আর কি তিনি ওই চোখের দৃষ্টি দেখতে পারতেন? কোনোদিন না। সামিয়া ঝট করে পাশ ফিরে তাকালেন। হঠাৎ করে তার সব শব্দ হারিয়ে গিয়ে ছেলেকে তিনি আর কোনো উপদেশ দিতে পারলেন না। যে অপরাধে তিনি নিজে, সেই উপদেশ ছেলেকে কিভাবে দেবেন? মা ছেলে কারোরই আর একে অপরের সাথে কথা বলা হলো না। দুজনে একদম চুপ করে রইল। অতঃপর সাইবানের ফোন ভাইব্রেট করে উঠলো পকেটে। মায়ের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে সেও ফোন রিসিভ করলো। ওপাশ থেকে কথাগুলো শুনলো বেশ মনোযোগ দিয়ে। তার নির্মল চেহারা ক্রমশ তীক্ষ্ণতর হয়ে উঠল। সামিয়া খানিক আশঙ্কা বোধ করলো। কি হয়েছে? তিনি প্রশ্ন করলেন। সাইবান প্রথমটায় জবাব না দিয়ে উঠে দাঁড়ালো। চেয়ারে ছুঁড়ে রাখা নিজের রং চটে জ্যাকেটটা গায়ে জড়িয়ে রুমের বাইরের দিকে এগোলো। তবে বের হওয়ার আগে পেছন ফিরে মাকে জানালো, বখতিয়ারের লাশ পাওয়া গিয়েছে, আমি থানায় যাচ্ছি। খবরটা ওনাকে জানানোর কোনো প্রয়োজন নেই। এতটুকু বলেই সাইবান ঝড়ের গতিতে বেরিয়ে গেল। সামিয়া বিছানার হতবাক হয়ে বসে রইলেন। উনি বলতে সে ইরামকে বুঝিয়ে গিয়েছে, তাতে কোনো সন্দেহ নেই। মাথা চেপে ধরলেন তিনি। বুকের ভেতর ভয় ভয় করলো। এ কোন অশুভ চক্রে জড়িয়ে পড়াচ্ছে তার পরিবার? নিজের ক্লাস শেষে করিডোরে ধরে এগিয়ে যাচ্ছে কায়সান। তক্ষুনি পেছন থেকে ডাক ভেসে এলো, কায়সান। ঝট করে ঘুরে তাকালো সে। ছুটে আসছে ইরাম। রমণীর পরনে একটা লাল বর্ণের তাঁতের শাড়ি, ঠিক কটকটে লাল নয়, একদম হালকা শেড, যার কারণে চোখে আরাম পায়। পরিপাটি করে জড়ানো বস্তুটি
অন্যান্য দিনের তুলনায় ইরামকে একটু বেশি আকর্ষণীয় করে তুলেছে। লম্বা চুলগুলো খোপা বাঁধা, আর তাতে আবার একটা বাগান বিলাস ফুল গুজে দেওয়া, অসাধারণ লাগছে। পুরো দোস্তর বাংলাদেশি নারী। কায়সান ক্ষণিকের জন্য দৃষ্টি ফেরাতে পারল না নিজের। অজান্তে ইরামের ছুটে আসতে থাকা অবয়বে আটকে রইল তার গভীর চোখ জোড়া। ইরাম কাছে এসে থামলো, বিরাট করে হাসলো। তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কায়সান ভুরু উঁচু করে তাকালো। ইরাম কোর্সের ক্লাস করছে 1 সপ্তাহ হয়ে গিয়েছে। এই 1 সপ্তাহে শিক্ষক শিক্ষার্থীদের বন্ধনের পাশাপাশি তাদের মাঝে পুরাতন বন্ধুত্বের আবহটা ফিরে এসেছে। উভয়ে এখন একে অপরের নাম ধরে তুমি বলে সম্বোধন করে। যদিও ক্লাসের ভিতরে সেই ইরামের জন্য মিস্টার রুশদি, আর তার জন্য ইরাম মিসেস কিবরিয়া। সম্পূর্ণরূপে ইরামের দিকে ঘুরে দাঁড়ালো কায়সান, শুধালো, সারপ্রাইজ? ইরাম মাথা দুলিয়ে নিজের হাতের ম্যাকবুকটা খুলে দেখালো। স্ক্রিনে তার ফাইবার অ্যাকাউন্টের ছবি। সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে একটা কাজের অনুরোধ পেয়েছে সে। ইরাম খানিকটা গর্বিত কণ্ঠস্বরে জানালো, কোর্সের আগেই অ্যাকাউন্ট খুলে আমি অ্যাড দিয়ে রেখেছিলাম $5 আর্টিকেলের কাজ করে দেব। বেশ কয়েকটা স্যাম্পলও রেডি করে রেখেছি। যেহেতু কলেজ ভার্সিটিতে কম্পিউটারের টুকটাক কাজ শেখাচ্ছিল, একজন যোগাযোগ করেছে। সে আমার থেকে 2টো আর্টিকেল চায়, $8 দেবে। একসাথে দুটো যেহেতু নিচ্ছে, আমি রাজি হয়ে গিয়েছি ডিসকাউন্টে। আমার প্রথম ফ্রিল্যান্সিং কাজ। ব্রিলিয়ান্ট। কায়সানের চোখ জোড়া চকচক করে উঠল। বিস্তৃত হাসি ছেয়ে গেল তার তীক্ষ্ণ শ্যামলা মুখ জুড়ে। ইরাম এক দেখাতেই বলতে পারবে এই হাসি মিথ্যে নয়, অপরের খুশিতে সুখী হওয়ার পবিত্রতম হাসি। কায়সান উত্তেজিত হয়ে ইরামের কাঁধে সাবধানে হাত রেখে বলল, লিসেন গার্ল, আই এম রিয়েলি রিয়েলি প্রাউড অফ ইউ, থ্যাংক ইউ। এটা সবেমাত্র শুরু ইরাম। দেখো সামনে আরো কত সফলতা বাকি আছে তোমার জন্য। তোমার প্রথম কাজের জন্য আমার শুভকামনা। তবে বেশ কিছু ব্যাপার অবশ্যই মাথায় রাখবে, যেন কোনোভাবে স্ক্যাম না হয়ে যায়। প্রথমত, অবশ্যই পেমেন্টের একটা অংশ রিসিভ করে তারপর কাজ দেবে। এর আগে অতি বিশ্বাস করে দিয়ে দেবে না। আর টাকাটা কিন্তু সরাসরি ব্যাংকে আসে না। তুমি বিদেশ থেকে যেটা অর্জন করবে সেটা দেশের জন্য রেমিটেন্স হিসেবে হবে কিন্তু। ইরামকে হাজার রকম উপদেশ দিতে দিতে পাশাপাশি হাঁটতে লাগলো কায়সান। ইরামের ভালোই লাগলো। একদম গুরুজনের মতো কোনটা কিভাবে করতে হবে, কোনটা করা যাবে না সেসব বুঝিয়ে দিতে লাগলো কায়সান। মনে মনে ভাবলো সে, $8 আহামরি কিছু নয়, কিন্তু এই সূচনাটাই দরকার ছিল ইরামের। প্রায় বাইরের সিঁড়িতে পৌঁছে গিয়েছে দুজনে। কায়সানের ক্লাস না থাকলে সে ইরামকে প্রতিদিনই বাইরের গাড়ি অবধি পৌঁছে দেয়। আজও ব্যতিক্রম ঘটেনি। সিঁড়ি বেয়ে নামতে নামতে হাসি মুখে বলল, তারপর বলো, নিজের প্রথম ফ্রিল্যান্সিং উপার্জন দিয়ে কি কি করবে? $8 বাংলাদেশি টাকায় 982 টাকার মতন পড়বে। ভ্যাট ট্যাগ আছে। তুমি কি চাও? তোমাকে কিছু গিফট করি? ইরামের প্রস্তাবে কায়সান হাসলো। 1 প্লেট ফুচকা খাওয়ালে কিন্তু কিছুই মনে করবো না। তুমি এত লো মেনটেনেন্স। আচ্ছা ঠিক আছে, তোমার জন্য 1 প্লেট ফুচকা তোলা থাকলো। ইজানের জন্য নতুন বেবি লোশন। আরো একটা জিনিসের কথা ইরামের মাথায় এলো ঠিকই, কিন্তু কায়সানের সামনে সেটা বলল না। গাড়ির কাছে এগিয়েছে দুজনই। আজ এসেছে নীরব, হাসি মুখে অপেক্ষা করছে। ইরাম চোখ উল্টে ভাবলো, ঠিক কোন ধরনের শক্ত বন্ধুত্ব হলে বন্ধুর জন্য দিনের পর দিন মানুষ বিনা প্রশ্নে এভাবে হাজির হয়ে যায়। কায়সানকে বিদায় জানিয়ে নীরবের কাছে গেল ইরাম। তোমার বিশেষ কোনো কর্ম নেই, বুঝতে পেরেছি। এটাই আমার কর্ম, এজন্য বেতন পায় আপনি জানেন না। একগাল হেসে বলল নীরব। ইরাম সন্দেহর নজরে তাকালো। সত্যিই বেতন পায় নাকি মজা করলো? মাথা ঘামালো না আর, শুধু দিনে গুনছে সে। দেখবে আর কতদিন সাইবান এই চোর পুলিশ খেলা জারি রাখতে পারে তার সাথে। আচ্ছা, বাড়িতে ফেরার আগে একবার সুপার শপে নামবো, চিজ কিনতে হবে। বাড়িতে ছিল না চিজ, পাস্তা বানাবো আজ। তুমিও ইনভাইটেড। আরে ভাবি, আপনি তো জোস। দুজনে গাড়ির ভেতর উঠে বসলো। কিছুক্ষণ বাজে মাঝ রাস্তায় সুপার শপের সামনে গাড়ি থামালো ড্রাইভার। ইরাম এবং নীরব বেরিয়ে ভেতরে ঢুকলো। বাস্কেট নিয়ে চিজ, পাস্তা আর টুকটাক জিনিস ইরাম নিচ্ছে। ঠিক সেই সময় বিপরীত থেকে আসতে থাকা কারো সঙ্গে আস্তে ধাক্কা লাগলো তার। ও এক্সট্রিমলি সরি। ইরাম সরে দাঁড়াতে খানিক অবাক হয়ে গেল। তার সামনে দাঁড়িয়ে আছে তিতলি। একটা কাঠ ঠেলে আসছিল, পরনে টাইট টপ আর ঢোলা ট্রাউজার। কি যেন চিবোচ্ছে, চুইং গাম বোধ হয়। ইরামকে দেখে চোখ বুঝি তার ফুটে উঠলো মেয়েটার। ও হ্যালো ভাবিনি, আপনাকে এখানে দেখতে পারবো, পেয়ে যাব। জি, আমি টুকটাক কেনাকাটা করতে এসেছিলাম। এটুকু বলে ইরাম ইচ্ছাকৃতভাবে তিতলিকে এড়িয়ে যেতে চাইলো, কিন্তু পারলো না। মেয়েটা তার পেছন পেছনে এলো। দেখা হয়ে ভালোই হলো, আপনাকে কিছু বলার ছিল আমার। ইরাম থামলো। তার থেকে নামিয়ে জিনিস দেখতে দেখতেই জানালো, বলো।
সেদিনের জন্য আমি দুঃখিত। জিনিসের কাছে সরি বলছি, জিনির কাছে সরি বলেছি, কিন্তু আপনাকে বলা হয়নি। জিনি। খানিকটা অবাক হলো ইরাম। এবার ফিরে তাকালো তিতলির দিকে। মেয়েটা মাথা ঝাঁকিয়ে বলল, ও সাইবান। ওর আলাদিন নামটা খুব সুন্দর না? আলাদিনের রূপকথার জিনকে মিলিয়ে ওকে ডাকি জিনি। আফটার অল হি ইজ স্পেশাল। আচ্ছা। শান্তভাবে মোকাবেলা করার চেষ্টা করলো ইরাম। নিজের কাজে মনোযোগ দিল। তিতলি বলে গেল, দেখুন, আপনার কাছে অস্বীকার করার কিছুই নেই। এইসব বিষয় লুকিয়ে রাখা উচিত না। আমি আগে জিনিকে পছন্দ করতাম, বাবা মাও বুঝতে পারতো। এজন্যই তারা ওই দিন সাহস করে আমাকে না জানিয়ে আগ বাড়িয়ে বিয়ের প্রস্তাব নিয়ে গিয়েছিল। পুরোটাই আমার দোষ। কাজের চাপে ওর বিয়ের বিষয়টা শেয়ার করা হয়নি। আমার বাবা মায়ের কোনো দোষ ছিল না। আমি এজন্য ক্ষমাও চেয়েছি এবং চাইছি। তবে আপনি আমার বাবা মায়ের সঙ্গে যে ব্যবহার করেছেন সেটা কিন্তু বেয়াদবি ছিল। থমকালো ইরহাম থমকালো ইরাম। তিতলির কথার মাঝে কোনো ভুল নেই। প্রত্যেকটা বাক্য সত্যি এবং সৎ। এতটা সৎভাবে উপস্থাপন, সূক্ষ্মভাবে ঘটনাগুলো স্তরে স্তরে মস্তিষ্কে সাজানো এক প্রকার ট্যালেন্ট। সেই ট্যালেন্ট তিতলির আছে, সে ভালোভাবে বুঝে গেল। একটি নিঃশ্বাস ফেললো সে। দেখো তিতলি, আমারও ওনাদের সাথে বেয়াদবি করার ইচ্ছা ছিল না, কিন্তু হঠাৎ করে বাড়ি বয়ে এসে কেউ তোমার হাজবেন্ডকে নিয়ে মন গড়া স্বপ্ন বললে তুমি কি করবে? মেয়ে হিসেবে ভেবে দেখো, আশা করি বুঝে যাবে। আর আমি আমার উদ্ধত্ত স্বীকার করে নিচ্ছি, আমার মাথা গরম ছিল তখন। তাই আমার পক্ষ থেকে তোমার বাবা মাকে সরি বলো। কোনোদিন দেখা হলে আমি নিজে থেকেই বলবো। হাজবেন্ড হাজবেন্ড হিসেবে আদৌ মানেন ওকে? ইরাম এত কিছু বলল, অথচ তিতলি শুধু ওই অংশটুকুই ধরলো। দেখেছে ভ্যাবাচাকা খেয়ে গেল। ভুরু কুচকে খানিকটা বিরক্তি এবং চাপাকোট দিয়ে তাকালো। মানে, কি বলতে চাইছো তুমি? এটাই যে বৈবাহিক সম্পর্কে বিশ্বাস না থাকলে কিছুই টেকে না। ইরাম বড় পেয়ের মতো চেয়ে রইল তিতলির দিকে। তিতলি অবশ্য বেশ স্বাভাবিক। সে তাক থেকে বেশ কিছু রেডিমেড নাস্তার প্যাকেট নামিয়ে কার্টে রাখতে রাখতে বলল, আমি আপনাদের মাঝে তৃতীয় ব্যক্তি, তবুও না বলে পারছি না। আপনি যেমন ভাবছেন যিনি তেমন না। হ্যাঁ, একটু রকচটা চঞ্চল বটে, তবে লয়ালও। ও জানে কিভাবে বাউন্ডারি দিতে হয়। এটাও বুঝতে পারছি আপনার অতীতের সম্পর্কে ট্রমা থেকে বেরিয়ে আসাটা কষ্টকর, তবে অনুরোধ থাকবে, অতীতের দোহাই দিয়ে বর্তমানকে একই স্টোরিও টাইপে ফেলবেন না। অতীত কি জানো তুমি আমার অতীত সম্পর্কে? আপনার এক্স হাজবেন্ড পরকিয়া করতো, রাইট? এজন্য জিনিকে বিশ্বাস করতে আপনার কষ্ট হচ্ছে। মেয়ে হিসেবে আপনার কষ্ট আমি বুঝতে পারছি। আপনার প্রতি পূর্ণ সমর্থনও আমার আছে। তবে আপনার জন্য যেন অন্য কেউ বিনা দোষে কষ্ট না পায়, সেই বিষয়টা দেখাও আপনার দায়িত্ব। ইরা আমার একটা শব্দ উচ্চারণ করতে পারলো না। ধারালো চোখে চেয়ে রইল তিতলির দিকে। একটানা বিনা বাক্যে এমন সময়ে ঘটনাস্থলে উপস্থিত হলো নীরব। সে এতক্ষণ যাবৎ দরজার কাছে দাঁড়িয়েছিল। এখন এসে তিতলির বলা শেষ কথাগুলো শুনে ফেলেছে। দ্রুত এসে উভয় রমণীর মাঝে দাঁড়ালো সে। হাত তুলে তিতলির কাঁধে রেখে সরিয়ে দিয়ে গম্ভীর গলায় বলল, ব্যাক অফ ব্রো, এবার বাড়াবাড়ি করছিস। ও, তুইও এখানে? জিনি বডিগার্ডের ডিউটিতে রেখেছে নাকি? শ্যাট আপ তিতলি, একটু বেশি কথা বলিস তুই। নীরবের চোখে স্পষ্ট সতর্ক সংকেত দেখা গেল। তাতে হাত তুলে পিছিয়ে গেল তিতলি। আমি শুধু সাহায্যই করতে চাইছিলাম। নীরব আর পাত্তা দিল না। ইরামের দিকে ফিরল। তার হাত থেকে বাস্কেট নিয়ে কেশিয়ারের দিকে যেতে যেতে বলল, আপনি প্লিজ আসুন ভাবি, দেরি হয়ে যাচ্ছে। আপনাকে বাড়িতে পৌঁছে দিয়ে আমি কাজে যাব। ইরাম শেষ এক পলক তিতলির দিকে তাকালো, আর একটা কথাও বলল না। হনহন করে হেঁটে চলে গেল। তার হাঁটার ভঙ্গি এবং দু হাত শক্তভাবে মুঠো পাকানোর দৃশ্যে যে কেউ বুঝতে সক্ষম ভীষণ রেগে গিয়েছে সে। সাইবান ডাইনিং টেবিলে বসেছে। আজকে ভাত খাওয়ার ইচ্ছে নেই তার। সারা সকাল বাইরে ছিল, পিৎজা অর্ডার করেছে সে, সঙ্গে বিশাল বড় কোকা কোলা। গ্লাসে কোকা কোলা ঢেলে আঙ্গুল মোটকে আয়েশ করে যখন পিৎজায় কামড় বসাবে, ঠিক তখনই বাড়ির ভেতর ঢুকলো ইরাম। সাইবান নিজের জায়গায় জমে গেল। ট্যাপ ট্যাপ করে চেয়ে রইল, কারণ ইরামকে মোটেও স্বাভাবিক দেখাচ্ছে না। চোখের দৃষ্টি ভীষণ উদ্ভ্রান্ত মেয়েটার। কেমন যেন ধোঁয়াশা চোখের মাঝে। শান্ত নির্মল মুখটায় গাঢ় আধার, চলনে তীক্ষ্ণতা। শাড়ি পরা সত্ত্বেও বিন্দুমাত্র কোমলতা নেই। হনহন করে হেঁটে আসছে সে, ঘূর্ণিঝড় হয়ে। সাইবানের ভুরু উঁচু হলো, তবে সে আর কিছুই করার সুযোগ পেল না। হাতের ম্যাকবুকের ব্যাগটা ইরাম ঠাস করে টেবিলের উপর রাখলো। তারপরে এগিয়ে এসে হুট করে সাইবানের শার্টের কলার টেনে ধরলো। একটা মেয়ের গায়ে এত শক্তি থাকতে পারে, সাইবান আজ ইরামকে না অনুভব করলে কোনোদিনও হয়তো টের পেত না। এক ঝটকায় চেয়ার থেকে টেনে তাকে দাঁড় করিয়ে ফেললো ইরাম।
ক্ষুব্ধ চোখে চেয়ে গর্জে উঠল, আমার অতীত নিয়ে কথা বলার অধিকার তোমাকে কে দিয়েছে? সাইবান হতভম্ব হয়ে পড়ল, চোখ মেলে অসহায়ের মতন তাকিয়ে রইল সে অর্ধাঙ্গিনীর দিকে। ইরাম তার কলার ধরে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে চেঁচিয়ে উঠল, আমার এক্স হাজবেন্ড পরকিয়া করে, আমার প্রেজেন্ট হাজবেন্ডের সাথে আমার ঝগড়া চলে, এটা বাইরের মানুষ জানবে কেন? কেন জানবে আলাদিন? জবাব দাও। তোমার এত বড় স্পর্ধা, তুমি আমার অগোচরে ঘরের কথা বাইরে পাচার করো? ইউ ইডিয়েট, ইররেসপন্সিবল, ইনমেচুয়ার, ইনসাফারেবল বয়, শাট দ্য ফাক আপ রাউট নাও সেলফিশ ওয়ান। পাল্টা চিৎকার করে উঠল সাইবানো। দুজনেই যেন আজ দুজনার মাথা খাইয়ে বসেছে। ইরাম তাও গলা নিচে রেখেছিল, সাইবান একটু নিয়ন্ত্রণে রাখলো না। তার পুরুষালী ধমকের আওয়াজে কিচেন থেকে সুগন্ধা ছুটে এলো। ইজানকে সবে ঘুম পাড়াতে সক্ষম হওয়া সারিকাও দৌড়ে এলো। সামিয়া আজ বাড়িতে ছিলেন। তিনি এমনকি সবসময় আড়ালে থাকা আহমেদ অব্দি নিজের রুমের নির্বাসন ত্যাগ করে হল রুমে চলে এলেন। ইরাম সবাইকে আশেপাশে দেখে আঙ্গুল তুলে সাইবানকে শাসালো, গলা নিচে, একদম নিচে। সাইবানের হাত খপ করে ধরে ফেললো সে, উদ্দেশ্য স্বামীকে টেনে বেডরুমে নিয়ে যাওয়া। সকলের সামনে এসব বলতে ইচ্ছুক নয় সে, তা তো ইচ্ছুক পশুর মতন ঝগড়া করতে। কিন্তু সাইবান আজ বোধহয় খুইয়ে বসেছে। এতদিন যাবৎ তার সঙ্গে কথা না বলা, অভিমান করে থাকা, পর্যাপ্ত আগ্রহ এবং যত্নের অভাবে তার মানসিক অবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে। ঝটকা দিয়ে নিজের হাত ছাড়িয়ে নিল সে। পাল্টা হুঙ্কার দিয়ে ইরামকে সে বলল, মা লাগেন আমার? হ্যাঁ, মা লাগেন আপনি আমার। আমি আপনার বাচ্চা। যখন ইচ্ছে যেখানে ইচ্ছে আপনি আমার মাথার উপর ফাটবেন আর আমি চুপচাপ দেখে যাব, তাই ভাবেন আপনি? ও, তাহলে তুমি সারা বাড়ির মানুষকে শোনাতে চাও? সেটাই তো তোমার স্বভাব। সমাজে কথা ছড়াতে পারো আর বাড়িতে ছড়াবে না? ছড়িয়েছি, বেশ করেছি। আপনার নামে আরো কিছু ছড়ানো উচিত। পাগল হয়ে গিয়েছিস তুই। সামিয়া ছুটে যেতে চাইলেন ছেলে বউয়ের মাঝখানে, কিন্তু সারিকা আমাকে চেপে ধরলো। ওদের সমস্যা ইন্টারফেয়ার করো না। আজকে ফেটেছে যখন ফাটতে দাও, সত্যি বলুক অন্তত একে অপরকে। সামিয়া মেহের বাহুর মাঝে হতবাক হয়ে দেখতে লাগলো কাণ্ড। অসহায়ের মতন পাত্তাও দেয়নি ইরাম কিংবা সাইবানের কেউ। উভয়ে একে অপরের ক্রোধে ডুবে আছে। তোমার সমস্যাটা কোথায় আলাদিন? আমি তোমার কোন পাকাথানে মই দিয়েছি? আমাকে মানুষের সামনে নিচু প্রমাণ করে তুমি কি পাও? ঠিক যে যে কথাগুলো আমি তোমাকে বলেছি আজকে সেগুলোরই প্রমাণ পাওয়া গিয়েছে। তুমি বোঝো না? দুধ খাওয়া শিশু তুমি। আমাদের দাম্পত্য জীবনের গোপন কথা তোমার মেয়ে বান্ধবী কেন জানবে? কিসের পরামর্শ দরকার ছিল তোমার? বাসার মা বোনকে যে কথা বলতে পারোনি সেই কথা বলতে গিয়েছো বান্ধবীকে। আর আমি তোমাকে সন্দেহ করলে দোষ? মাথায় রক্ত চড়ে গেল সাইবানের। শটান করে ঘুষি হাঁকালো সে। আতঙ্কিত উঠলো সবাই, আটকে উঠলো সবাই। এই বুঝি ইরাম আঘাত পায়, অথচ সাইবানের ঘুষিটা গিয়ে লাগলো সিঁড়ির রেলিংয়ে। চামড়া ফেটে রক্ত গড়াতে লাগলো। দাঁত কিরমির করলো সে। দুপাশের তীক্ষ্ণ সূচালো দাঁতজোড়া বেরিয়ে এলো। তার সুদর্শন চেহারা হয়ে উঠল পাশবিক। সন্দেহ, সন্দেহ, সন্দেহ। আম ফাকিং টায়ার্ড অফ দিস। সাইবানের চোখ জোড়া বুঝি লালচে হয়ে উঠেছে। ঘর ঘর শব্দ বেরোচ্ছে তার গলা থেকে। ইরামের সামনে বুঝি কোনো পশুই দাঁড়িয়ে আছে। আমি আপনার কাছে চকলেটের মোড়ক, যাকে চেটে ফেলে দেওয়া হয় ডাস্টবিনে। অন্যের বেলায় চোখে ঠুলি পড়ে থাকেন আর আমার বেলায় অনুবীক্ষণের নিচে ফেলে মাপেন। আপনি এত স্বার্থপর কেন ইরাম আপু? ইরাম জবাব দিতে পারলো না, স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। সাইবান আজ থেমে নেই, সে ভেতরে সবকিছু উগরে দিচ্ছে। সত্যি কথা কি জানেন, আমি আপনার মতন স্বার্থপর মানুষ জীবনে দুটো দেখিনি। আমার বান্ধবীর কথা বলছেন, তিতলি? আরে ও তো আমার জীবনে এমন সময় আমার পাশে ছিল যখন আপনার টিকিটাও খুঁজে পাওয়া যায়নি। আপনি তখন নিজের সংসারে নিজের স্বামীর সাথে আয়েশ করছিলেন। আপনি কি বুঝবেন আমাকে, আমার বন্ধুত্বকে, আমার প্রায়োরিটিকে? আপনার শিক্ষা দীক্ষা সব ভুয়া। আপনি জানেন শুধু মানুষকে ব্যবহার করতে। আমাকে বিয়ে করে ব্যবহার করে যাচ্ছেন ইচ্ছে মতো। আমার টাকা, আমার নিরাপত্তা, আমার সবকিছু আপনি আর আপনার ছেলে মিলে লুটে নিচ্ছেন। এরপর সুযোগ বুঝে একটা সময় চলে যাবেন। লজ্জা করে না আপনার? কোনো দিন সংকোচ হয় না? সাই, দা হেল, এবার অতিরিক্ত বলছিস তুই। সারিকা অব্দি আর না বলে থাকতে পারলো না। তবে সাইবান বোনের দিকে ঘুরে তাকালো না। আহমেদ মেয়ে স্ত্রীর পাশে থামে হেলান দিয়ে বিনোদনের সঙ্গে দেখতে দেখতে মন্তব্য করলেন, এটা আজ না হয় কাল হওয়ারই ছিল। তুমি এই পরিণতি ডেকে এনেছো, দেখছো সামিয়া? হাতের মুঠো শক্ত করে ফেললেন সামিয়া। এই মুহূর্তে স্বামীকে আর কিছুই বলতে পারলেন না। তার চোখে অশ্রু টলটল করছে। সাইবান এবং ইরাম কেউই আর পরিবারের জন্য থেমে নেই। ইরাম অবশ্য নিশ্চুপ, কিন্তু সাইবানের একটা কথা আর মাটিতে পড়ছে না। সে ক্লান্ত।
বারবার অতীতের দোহাই দিয়ে সিম্প্যাথি কামাতে আসবেন না। এই পৃথিবী দয়ালু না, কেউ আপনাকে দয়া করবে না। আমাদের সবারই কোনো না কোনো অতীত আছে, পার্থক্য শুধু আমরা অতীত নিয়ে পড়ে থাকি না। সেখানে আপনি অতীত থেকে বেরিয়ে হতে পারছেন না। বিশ্বাস করতে না চাইলে বিয়ে করেছেন কেন? নাচতে নাচতে তো আমি যাইনি আপনার কাছে, অসহায় হয়ে আপনি এসেছেন। এখন আর যখন আমি আপনার সাথে অ্যাডজাস্ট করে নিতে চাইলাম, তখনই আপনার সব সন্দেহ শুরু হয়ে গেল। হ্যাঁ যান, আমি বাইরে প্রেম করি, আপনাকে রেখে বাইরে ৫টা ১০টা প্রেম করি। তিতলি আমার গার্লফ্রেন্ড, আপনাকে ডিভোর্স দিয়ে আমি ওকেই বিয়ে করব, কারণ আপনার মতো বউ থাকা আর না থাকা সমান। ইরাম তাকিয়ে রইল সাইবানের দিকে নিষ্পলক। সাইবান এখন রীতিমতো কাঁপতে কাঁপতে কথা বলছে, রাগ দুঃখ হতাশা সব বাঁধ ভেঙে বেরিয়ে পড়েছে। আপনি আমাকে বিশ্বাস করেন না, এক ফোঁটাও বিশ্বাস করেন না। সারা দুনিয়া বিবস্ত হয়ে আমার সামনে ঘুরে বেড়ালেও আমার পৌরসে আমি একটা আজ আসতে দেব না। আমার সেই ক্ষমতা আছে, যেই ধৈর্য, সেই অধ্যাবসায় আর সেই শিক্ষা আছে। কিন্তু না, আপনি তো বুঝবেন না। পরকীয়া, বিশ্বাস ভাঙা এই শব্দ তো চিনে নিয়েছেন আপনি, তাই না? আপনার আগের স্বামী আর আমি একই মানুষ আপনার কাছে, সেফ জানোয়ার। এই জানোয়ারকে শুধু ব্যবহার করে যান, বিশ্বাস ভরসা করতে হবে না। অতীত নিয়েই থাকুন আপনি, টমাতেই বসবাস করুন স্বার্থপর মহিলা। সাইবান হাঁপাচ্ছে, তীক্ষ্ণ চোখে চেয়ে সে হঠাৎ করে জমে গেল। ইরামের চোখ জোড়া টলটল করছে, অশ্রু জমে ঠিকই, কিন্তু উপচে পড়ছে না অদম্য শক্তির জোরে। সাইবান চোখ পিটপিট করলো, বুকের ভিতর দামামা বাজলো তার। শেষ শেষ শেষ, সবকিছু শেষ করে ফেলেছে সে। আমি স্বার্থপর, আমি অবিশ্বাসী, আমি সন্দেহ করি, ঠিকই বলেছ আলাদিন, আমি তেমনি। ইরামের কণ্ঠ খানিক কাঁপলো। সাইবানের সামনে বুঝি তার গোটা দুনিয়া গুড়িয়ে গেল। হাত তুললো সে, কিন্তু ইরামকে ছুঁয়ে দেওয়ার আগেই সেই হাত খপ করে ধরে ফেললো ইরাম। তাকে টানতে টানতে সিঁড়ি বেয়ে উপরে নিয়ে গেল। বাড়ির প্রত্যেকটা সদস্য স্তব্ধ হয়ে শুধু তাকিয়ে থাকতে পারলো। একটা বাক্য খরচ না করে ইরাম সাইবানকে সোজা নিজেদের বেডরুমে নিয়ে গেল। ধাক্কা দিয়ে ভেতরে ঢুকিয়ে দরজাটা বন্ধ করে নিল। সাইবান ভারসাম্য হারিয়ে বিছানায় বসে পড়ল। ফিরে তাকালো, তার মুখোমুখি দাঁড়ালো ইরাম। ডাগর ডাগর চোখে তীব্র ক্ষোভ এবং অশ্রু নিয়ে অত্যন্ত ঘৃণার চোখে দেখলো সে সাইবানকে। স্বামী তুমি আমার, তাই আমার শরীর দেখার অধিকার জন্মেছে তোমার। আপু, বিড়বিড় করতে পারলো শুধু সাইবান। তারপরে অবিশ্বাস্য ঘটনা ঘটালো। একটানে বুক থেকে শাড়ির আঁচল সরিয়ে ফেললো ইরাম। জিপার খুলে ঢিলে করে ফেললো ব্লাউজ। সাইবান ঝট করে দৃষ্টি সরিয়ে চোখ বুজে ফেললো। হেল দা ইউ আর ডুইং, আমার দিকে তাকাওয়ালা দিন। ইরামের আদেশে চোখ খুলতে বাধ্য হলো সাইবান। অত্যন্ত সংকোচ নিয়ে ঘুরে তাকিয়ে তাকালো। সেখানেই তার পৃথিবী থমকে গেল। ইরামের কোমরে একটা হালকা ক্ষতর দাগ কাপড়ে সরিয়ে ফেলায় তার উন্মুক্ত উদর জুড়ে লম্বা একটা তীক্ষ্ণ দাগ দেখা গেল, যেন অনেক সময় নিয়ে যত্ন করে মাংসটা কাটা হয়েছে। বুকের দিকটা ঢেউ খেলানো এলোপাথারি পোড়ার দাগ। আরো অনেক কিছুই আছে, কিন্তু সাইবান দেখার সাহস পেল না। তার হৃদয় স্পন্দন থমকে গিয়েছে। ইরামের অশ্রু অবশেষে গড়িয়ে পড়ল। নিজের বুকে হাত চেপে বলল সে, যে পুরুষ নিজের মুখে ভালোবাসার কথা বলতে বলতে শরীরে এই দাগ দিতে পারে, সেই পুরুষ জাতিকে এত সহজে বিশ্বাস করি কি করে? বলতে পারো আমায় আলাদিন? অতীত। দ্রুত পা চালাচ্ছে ইরাম। ঘড়ির কাঁটায় রাত প্রায় 10:30। আজকে স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল। সে শিক্ষিকা হিসেবে আয়োজনের দায়িত্ব ছিল। অনুষ্ঠান শেষে অফিস থেকে বেতন তুলে ফিরতে ফিরতে এত দেরি, এমন দেরি বেশ অনেকদিন বাদেই হলো। শাড়ির আঁচল মাথায় তুলে ঘুমটা দিয়ে এগোলো সে। এলাকার মুরব্বীগণ এই সময় রাতের খাবার শেষে হাঁটতে বেরোন। মোড়ের টং দোকানে চা সিগারেটের আড্ডার মতন আজও ব্যতিক্রম নয়। ৩-৪ জন বৃদ্ধ এবং বয়স্ক পুরুষদের একটা দল আয়েশ করে চা খেতে খেতে আলাপ করছে। ইরাম রাস্তার অপর পাশ দিয়ে যাচ্ছে, ঘোমটাটা একটু লম্বা করেই টেনে দিল এবার। মুরব্বীদের দৃষ্টিতে পড়তে চায় না, কিন্তু পড়তে হলো। সঙ্গে সঙ্গে আড্ডার বিষয়ও বদলে গেল। বুঝলেন রফিক মিয়া, মাইয়া মানুষ কুড়িতেই বুড়ি, 30-এ দাদি, বিয়া শাদী ছাইড়া মাইয়াগো সুখ নাই, সংসার ছাড়া কোনো গতি নাই। হ, আজকালকার মাইয়াগো দেখছেন কেমন বেড়া মানুষের মতো এদিক সেদিক দৌড়ায় বেড়ায়, রাত বিরাতে রাস্তায় রাস্তায় হাঁটে, এরপর অঘটন ঘটলে সব পুরুষ দোষ। আরে তুই মাইয়া মানুষ, তোর ইজ্জতের চিন্তা নাই? ঠিক ঠিক। অদূর থেকে হেঁটে গেলেও আসরের আলোচনার বিষয়বস্তু যে ইরাম স্বয়ং, এটা বুঝতে তার বেগ পোহাতে হলো না। পাত্তা না দিয়ে সে হাঁটার জোর বাড়ালো। ঠিক তখন ডাক ভেসে এলো এক মুরব্বীর। কি গো ইরাম মা, আইলা কোন দিক দিয়া? গুরুজন উত্তর না দিলে বেয়াদবি হয়, তাই ইরাম থামলো। খানিকটা কাছে এগিয়ে গিয়ে সালাম দিল। আসসালামু আলাইকুম। এই তো স্কুলে আজকে ফাংশন ছিল, তাই একটু দেরি।
রাহাত আর ইহান মিয়া কি তোমারে আনতে যাইতে পারে না? একলা মাইয়া মানুষ রাত বিরাতে খালি দৌড়াদৌড়ি করো, বিপদ আপদ হইলে। রাহাত তো এখন কাজ করে, ইহানও পড়াশোনায় ব্যস্ত। ব্যাপার না চাচা, আল্লাহ যার সাথে থাকে তার ভয় কিসের? এই ভাই ভাই কইরাই তো জীবন যৌবনটা ধ্বংস করলা। তা মোকলেস মোল্লার পোলার সাথে নাকি তোমার সম্বন্ধ চলতেছে, আগাইছে? আমাকেও জানাইও মাইয়া, তোমার অভিভাবক তো এক প্রকার। তোমার একটা গতি হইলে আমরা শান্তি পাই। ইরাম একটি ঢোক গিলল, ভীষণ অস্বস্তি হলো তার। উক্ত মোকলেস মোল্লার ছেলের সাথে তার সম্বন্ধ আরো 1 মাস আগেই ভেস্তে গিয়েছে, সেটা আর জানালো না। যেন ইচ্ছা করে তাকে নিচু প্রমাণ করতে, আত্মিক শান্তি লাভের উদ্দেশ্যে গুরুজন নামক মানুষগুলোর পক্ষ থেকে প্রশ্নটা করা হয়েছে। মাথা নিচু করে ইরাম বলল, জি চাচা, দরকার পড়লে অবশ্যই জানাবো। সালাম দিয়ে চলে এলো ইরাম, পেছন ফিরে তাকালো না, শুনলো না কিছু। তাকে ঘিরে এলাকার গাল গল্পের অভাব নেই। একমাত্র মেয়ে যে 30 ছুঁয়ে এখনো বিয়ের পিঁড়িতে বসতে পারেনি, সমাজের মানুষগুলোর জন্য সে বিশ্বের অষ্টম আশ্চর্য। ঠিক তেমনি কটাক্ষের বস্তু। বছর বছর ধরে এসব ইরামের গায়ে শুয়ে এসেছে, এখন আর বুকে লাগে না। এতগুলো বছর যখন একটা পরিবারের পেছনে দিয়েছে, তখন আর কিছুটা সময়ে ক্ষতি হয়। যদিও ইরাম আজকাল মনে হয় সে আজীবন এই সংসারটার ঘানি বয়েই বাঁচবে। আর 5টা মেয়ের মতন তার নিজের সংসার বলে কিছুই কোনোদিন হবে না। মুন্সিবাড়ির মানুষগুলো এখনো জাগ্রত, এত জলদি ঘুমায় না। ইরাম আস্তে করে গেট খুলে ভেতরে ঢুকলো, জুতা খুলে প্রতিদিনের মতো তাকে রেখে পা মুছে ভেতরে এলো নিঃশব্দে। বহু কষ্টে একটা বেসরকারি প্রাইমারি স্কুলে সে গত বছর টিচার হিসেবে জয়েন করেছে। বেতন 20,000। আজ এই মাসের বেতনটা হাতে পেয়েছে। প্রতি মাসে বেতনের অর্ধেক টাকা সে সাংসারিক খরচ হিসেবে দিয়ে দেয়। এবারেও কোনো ব্যতিক্রম ঘটবে না। টাকা গুনতে গুনতে নিচতলায় রাহাতের রুমের দিকে এগোলো সে। স্বামী স্ত্রী উভয়েই কোনো গুরুত্বপূর্ণ আলোচনা করছে বোধহয়। বোঝার চেষ্টা করো, ইরাম আপুকে এভাবে দিনের পর দিন এই বাড়িতে রাখা সম্ভব না। আড়াল থেকে শোনার ইচ্ছা না থাকলেও ইরাম নিজের নামটা শুনে থমকালো। রাহাতের স্ত্রী মিথিলা নরম গলায় স্বামীকে বলছে, দেখো রাহাত, আমাকে কুটনি ভাইদের বউ ভেবো না। আমি শুধু বাস্তবতা বলছি। আমার এতদিন একা ছিলাম আমরা এতদিন একা ছিলাম, সমস্যা হয়নি। কিন্তু এখন আমরা একা নই। আমাদের যমজ সন্তান এসেছে দুনিয়ায়, ওদের দেখতে হবে, বড় করতে হবে। আজও ছোটটি আছে বলে বিশেষ প্রভাব পড়ছে না, কিন্তু যত বড় হবে তত আর্থিক আর মানসিক চাপ বাড়বে। আপুর বয়স হয়েছে, সমাজে মানুষ নানান ধরনের কথা বলে বেড়ায়। আপুর নামে ওইসব শুনলে আমারও খারাপ লাগে। উনি এই সংসারের জন্য কম করেনি, কিন্তু দিন শেষে ওনার নিজেরও একটা সংসার না হওয়া আমাদের সংসার। ওনাকে আজ হোক কাল হোক নিজের সংসারে যেতেই হবে। আমিও ভাবছি মিথিলা, তোমার কি মনে হয় আমি হাত গুটিয়ে বসে আছি? বাবা নেই, আমার উপরই তো দায়িত্ব এই সংসারে। নিজের বোনকে ভালো হাতে তুলে না দিয়ে শান্তি পাই, কিন্তু কিছু তো হচ্ছে না। আপুর বয়সের জন্য এমনিতেও সম্বন্ধ পাওয়াটা মুশকিল। যা বা আসছে দ্বিতীয় বিয়ে, আগের বাচ্চা আছে, প্রবাসী, মধ্যবয়স্ক, বৃদ্ধ। আমি কিভাবে এগোই? রাহাত বলল। মিথিলা মাথা ঝাঁকিয়ে ব্যক্ত করলো, তো কি হয়েছে? মানুষ কি দ্বিতীয় বিয়ে করে না নাকি? ওই ছেলেদের সংসার অন্য কোনো মেয়ে করবে না? দ্বিতীয় তৃতীয় বিয়ে কোনো ব্যাপার না, আগের বাচ্চাও ব্যাপার না। আপুর বয়স হিসেবে ঠিক আছে এসব। এখন তো তুমি কচি ছেলে পাবে না। কচি ছেলেরা আপুকে কেনই বা বিয়ে করবে? অদ্ভুত। তুমি যাই পাও তাই বিবেচনা করে দেখো। শুধু ভালো ঘরের মোটামুটি ব্যক্তিত্ববান ছেলে হলেই হবে। বিয়ের পর এমনিতেও মেয়ে মানুষকে অনেক কিছু অ্যাডজাস্ট করে চলতে হয়, যেমন আমি করছি। ইরাম এমন সময় দরজায় নক করলো, যেন মাত্রই এসেছে। মিথিলা এবং রাহাত উভয়ে নিজেদের সামলে নিলে আস্তে করে ইরাম ভেতরে ঢুকলো। মলিন হাসি মেখে তাকালো। এসে গিয়েছিস ভাই? খেয়েছিস রাতে? হ্যাঁ আপু খেয়েছি। তুমি যাও, ফ্রেশ হয়ে খেয়ে নাও। মিথিলা যাও, আপুর খাবারটা গরম করে দাও। মিথিলা মাথা নেড়ে স্বামীর আজ্ঞা পালন করতে এগোচ্ছিল। ইরাম তাকে থামালো। একটি হাত তুলে সেখানে 10,000 টাকা রেখে বলল, এই নাও এই মাসের টাকাটা, খরচ করো মন মতো। আর বাবুদের জন্য কিছু লাগলে অবশ্যই আমাকে বলবে। ভাই আমার নতুন চাকরি পেয়েছে, এখনই এত ইনকাম করতে পারবে না। তাছাড়া তোমাদের সঞ্চয় তো জরুরি, বলো। আমি গেলাম। আর হ্যাঁ, খাবারটা গরম করতে হবে না তোমাকে, আমি নিজে করে নেব। সারাদিন বাবুদের পেছনে খাটতে থাকো, আজ একটু বিশ্রাম নাও। শুভরাত্রি। আর দাঁড়ালো না ইরাম, উল্টো ঘুরে রুমের বাইরে চলে গেল। সিঁড়ি বেয়ে উপরে নিজের রুমের দিকে উঠতে উঠতে সে ভাবলো, মুরব্বীরা ঠিক বলেন, 30-এ মেয়েরা শুধু দাদি হয় না, মরেও যায়। 30-এ মেয়েরা শুধু দাদি হয় না, মরে যায়। চলবে ইনশাআল্লাহ।